হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমএস বাংলাদেশি ব্লগ। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে এসেছি যমুনা মার্কেটে। আর যমুনা মার্কেট যেহেতু আমার বাসার পাশেই, সেজন্য আসতে একটু সুবিধা হয়। তো অন্য কোথাও শপিংয়ে আমরা যেতে পারি না, আমাদের এই শপিংটাতে ভালো লাগে। ইচ্ছে থাকলেও কিন্তু আমরা অন্য শপিংয়ে যেতে পারি না। আর এই শপিংটাতে আমাদের শপিং করতে অনেক সুবিধা হয়। অন্য কোথাও যাওয়ার পর অনেকটাই জ্যাম-জটে পড়ে থাকতে হয়। আপনাদের ভাইয়া কখনোই রাজি হয় না দূরে কোথাও শপিংয়ে যদি যাই। তো এই শপিংটাতেই আমার আসা হয় বিশেষ করে। তো আজকে কিন্তু আমি, সালমান আর শালীন এসেছি যমুনা ফিউচার পার্কে। তো সেখানে শপিং করার জন্য এসেছি। মীরার জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করব এখান থেকে। তো আপনারা হয়তো টাইটেল দেখে বুঝেই গিয়েছেন, আজকে ছিল মীরার জন্মদিন। তো মীরার জন্মদিনের ফুল ব্লগটি আপনারা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমরা কিছু নোজপিন দেখছিলাম, আর নোজপিনগুলো খুবই সুন্দর ছিল। আর এখনকার ট্রেন্ডে কিন্তু নোজপিনগুলো অনেক বেশি বড় বড় থাকে। আমাদের সময় তো আমরা ছোট ছোট ইউজ করেছি, বাট এখন কিন্তু অনেক বড় বড় নোজপিন কিনতে পাওয়া যায়। তো প্রত্যেকটা নোজপিনের ভিতরে কিন্তু প্রাইস লেখা ছিল, আর কোনটার প্রাইস কত সেটাও বসে বসে দেখছিলাম। আর এখানে কিন্তু সবগুলো ডায়মন্ডের নোজপিন। তা আপনাদের কোনটা পছন্দ হয় আপনারা দেখতে পারেন। আমার কিন্তু সবচেয়ে বড়টাই পছন্দ হয়েছে। আমি এত বড় একটা নোজপিন দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এই নোজপিনটার প্রাইস ছিল ৫০,০০০ টাকা। তো আমরা পরে গোল্ডে শপেও যেতে চেয়েছিলাম, তো আর সময়ের জন্য যেতে পারিনি। যেহেতু যমুনা মার্কেট কিন্তু এখন ৮টা-৯টার দিকে অফ করে দেয়, সেজন্য বেশি সময় ধরে ঘোরাফেরা করতে পারিনি। তো আমি চলে এসেছি এখন ডিআইওয়াইতে। আর এই যে টুকিটাকি কেনাকাটা করে নিয়েছি। আমি আড়ং শপিংয়েও গিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে আড়ং শপিংয়ে যাওয়ার পর অনেকেই কিন্তু কমপ্লেন করে যে এখানে ভিডিও করা যাবে না, সেজন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমি ডিআইওয়াইতে চলে এসেছি। এখান থেকেও কিছু কেনাকাটা করে নিলাম পছন্দ মতো। আর সব কিছুই কিন্তু আমার পছন্দ হয় না। আমি সব কিছুই ঘুরে ফিরে দেখে এসেছি কয়েকটা সাইড। তো আমার কাছে ভালো লাগছিল না। আর এখান থেকে আমি ভাবলাম মীরার জন্য কিছু বেলুন কিনে নিয়ে যাই। তো মীরা কিন্তু আমাদের সাথে আসতে পারেনি। ওর যেহেতু টিউশন ক্লাস ছিল সেজন্য। তো আমরা পরে একটা রেস্টুরেন্টে বসেছি খাওয়া-দাওয়া করার জন্য। বিকেলবেলা যেহেতু বাচ্চাদের নিয়ে বেরিয়েছি, বিকেলে নাস্তা করা হয়নি। তো ভাবলাম রেস্টুরেন্টে বসেই নাস্তাটা করে নিই। তো এখানে বসে আমরা এখন বিকেলে নাস্তাটা করে নিচ্ছি। আমি এখানে চিকেন শর্মা দিয়েছি, আর তার সাথে চিকেন বার্গার দিয়েছি। বার্গারটা এখনও আসেনি। আমরা চিকেন শর্মাটাই খেয়ে নিচ্ছি শেয়ার করে ৩ জন মিলে। আর পার্সেল করে বাসায় নিয়ে যাব মীরার জন্য। আর এই যে এখানে বার্গারটাও চলে এসেছে। বার্গারটা একটু গরম করে দিয়েছে। তো আমরা শেয়ার করে কিন্তু সবাই খেয়ে নিচ্ছিলাম। আর চিকেন শর্মাটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে চিকেন বার্গারের চাইতেও। সবসময় আমি শালীনকে এই চিকেন বার্গারটা স্কুলে দিয়ে দেই ওর টিফিনের জন্য। তো আমি কখনোই কিন্তু ট্রাই করি না বার্গারটা খেতে কেমন। বাট আজকে ভাবলাম যে এখান থেকে একটু ট্রাই করে দেখি বার্গারটা খেতে কেমন হবে। তো আমরা কিন্তু বার্গারটাও খেয়ে নিলাম। তবে চিকেন শর্মাটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে অনেক কেক দেখতে পেলাম দূর থেকে। আমি আর সালমান বসে বসে কেক দেখছিলাম, যেহেতু আগামী দিনে মীরার জন্মদিন। আজকে যেহেতু বাহিরে এসেছি শপিং করার জন্য, তো অনেক কিছুই আমাদের কেনাকাটা করা হয়েছে। তো ভাবলাম এখান থেকে কেকটাও অর্ডার করে নিয়ে যাই। তো পছন্দ করেছি, আমি আর সালমান মিলে দেখছিলাম যে কোন কেকটা এখান থেকে নেওয়া যায়। তো শালীনকে বললাম তুমি চুজ করো। আর সালমান বলতেছে মীরা তো চকলেট কেক পছন্দ করে, তাহলে এখান থেকে চকলেট কেকটাই নিয়ে নাও। তো পরে আমরা এখান থেকে চকলেট কেক অর্ডার করে মীরার নাম লিখে তারপর নিয়ে নিয়েছি। মীরা কিন্তু এটা জানেই না, ওর জন্য সারপ্রাইজ হিসেবে এটা রেখে দিব। পরে আমরা বাসায় চলে এসেছি। এসে শালীন নামাজ পড়েছে, নামাজ পড়ে আর এই যে পাখিটাকে নিয়ে অনেক দুষ্টুমি করছে। পাখিটা কিন্তু আমাদের অনেক শিকারী হয়ে গিয়েছে। আমার হাতে আসে, সবার হাতেই বসে। আমাদের বাসায় যদি গেস্ট আসে তাদের হাতেও কিন্তু চলে যায় এখন। বর্তমানে পাখিটা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছে, সবার মতনই কিন্তু ও চলে। আমরা যখন কথা বলি ও কিন্তু অনেক হ্যাপি থাকে। আর একা থাকতেই পাখিগুলো একদমই পছন্দ করে না। আর এখন মীরা ক্লাস করে চলে এসেছে। আর মীরার ফ্রেন্ডরা তো সবাই জানে আজকে মীরার জন্মদিন, মানে আগামী দিন মীরার জন্মদিন। তো আজকে যেহেতু ক্লাস করে এসেছে, আগামী দিন ওর আর ক্লাস নেই। তো সেজন্য কিন্তু ও এখনই কেকটা নিয়ে এসেছে, মানে ওর ফ্রেন্ডরা সবাই মিলে কিন্তু এই কেকটা ওকে দিয়েছে। তো এখান থেকে একটু খেয়ে ফেলেছে ফ্রেন্ডরা মিলে, আর বাকি কেকটাও বাসায় নিয়ে এসেছে। তো আমি বললাম আমরাও তো কেক অর্ডার করে এসেছি। ও বলল তাই নাকি? তাহলে সমস্যা নেই, এই কেকটা আমরা আজকে খেয়ে ফেলি, আর আগামী দিন আমরা ওই কেকটা যে কোনো একটা সুন্দর জায়গায় কেকটা কাটবো। তো যে কথা সেই কাজ, বাচ্চাদের কথায় ভাবলাম এই কেকটা আমরা সবাই মিলে এখন কাইট করে সবাই মিলে খেয়ে নিব। আর ওর ফ্রেন্ডরা মিলে কিন্তু এই সাইড থেকে একটু কেক খেয়ে ফেলেছে। তা আমার কাছে মনে হলো ওর ফ্রেন্ডরাই কিন্তু কেকটা তৈরি করেছে। এত সুন্দর হয়েছে কেকটা, হোমমেড কেক ছিল আর সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করে দিয়েছে। মীরা আমাকে ইউটিউবে দেখাচ্ছিল এই কেকটা দেখে দেখে ওর ফ্রেন্ডরা তৈরি করছিল। তো
তো সুন্দরই হয়েছে। আর এগুলো ডেকোরেশন করেছে কিছু ফিতা দিয়ে। ফিতাগুলো কিন্তু আমি একটু সরিয়ে নিচ্ছিলাম এখন। তো মীরা যে কালারটা পছন্দ করে আমার কাছে মনে হলো ওই কালারটাই কিন্তু ওরা তৈরি করে নিয়েছে। আর কেকটা খেতে খুবই মজা ছিল। চিনির পরিমাণটা খুবই কম ছিল। মীরা যেহেতু চকলেট কেক পছন্দ করে, এটা ছিল চকলেট ভ্যানিলা কেক। খেতে ভালোই লাগছিল। মিষ্টি আমার কাছে একদমই বোঝা যাচ্ছিল না যে এই কেকটার মধ্যে মিষ্টি আছে। তো চেয়েছিলাম এই বছর মীরার জন্মদিনটা একটু বড় করে করব, যেহেতু মীরার সামনে পরীক্ষা চলে এসেছে। এক্সামের কারণে কিন্তু আর বড় করে অনুষ্ঠান করা হয়নি। তো আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে কি করছি, কোথায় যাচ্ছি, কি করছি, রান্না-বাড়া সব কিছু মিলে ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো রেগুলার আমার ব্লগগুলো দেখেন, যারা দেখেন তারা তো আমার ব্যাপারে সব কিছুই জানেন যে আমি কিভাবে ব্লগগুলো মেক করি। আর আজকের ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে, যেহেতু 2 দিনের ব্লগ একসাথে মেক করেছি সেজন্য। অনেক দিন পর আবার কেক খেয়ে নিচ্ছি। শালীনের জন্মদিনে খেয়েছিলাম আর আজকে আবার একটু ট্রাই করছি। আমাদের এই বছর 2-3 মাসের মধ্যে কিন্তু সবার জন্মদিন হয়ে যায়। আপনাদের ভাইয়ার, আমার, শালীন, সালমান, মীরা সবার। জানুয়ারি মাস থেকে মানে নভেম্বর মাস থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাসের মধ্যে কিন্তু আমাদের সবার জন্মদিন চলে যায়। আর 4 মাসেই আমাদের কেক খাওয়া হয়। পরের মাসগুলো আমাদের এমনিতেই থাকে। সেটা আমরা সবসময় বলি যে নিউ ইয়ার থেকে শুরু হয় আমাদের কেক খাওয়া। 4 মাস পর্যন্ত শুধু কেকই খেতে থাকি। সবার যেহেতু 1 মাস 2 মাস পর পরই জন্মদিন হয় সেজন্য কিন্তু রেগুলার কেক খাওয়া হয়। তো সকালবেলা আমি বাহিরে গিয়েছিলাম শালীনকে স্কুলে দিয়ে, তারপর হেঁটে এসেছি। 1 ঘন্টার মতো হেঁটে তারপর চলে এসেছি। আমাকে এক আপু বলেছিল যে, "আপু সকাল, সকাল হাঁটতে যেও না। একা, একা হাঁটতে যেও না। এখন নাকি মানুষ হারিয়ে যায়।" সেটা শুনে আমার ভিতরে একটা ভয় কাজ করছিল। এখন সকালবেলা ঘুম থেকে উঠি 5:30 টায় ফজরের নামাজ পড়ে আমি আর বাসা থেকে বেরোতে পারি না। আপু আমাকে ভয় দেখিয়েছে। সেজন্য আমি ভয় পেয়ে গিয়েছি। আমি আর এখন বাহিরে যেতে পারি না। তো ভাবলাম একটু রোদ উঠে যখন তখনই যাব। তো শালীনকে স্কুলে দিয়ে তারপর হেঁটে বাসায় চলে এসেছি। আর এখন সময় হলো সকাল 9টা বেজে গিয়েছে। আমি একটু আগেই সবসময় রান্নাবাড়াটা করি। সেটা আমার সেই আগে থেকেই একটা অভ্যাস। সকাল, সকাল রান্না না করলে আমার কাছে কেন যেন ভালো লাগে না। মনে হয় সারাদিনের কাজকর্ম এখনও শেষ হচ্ছে না, কখন শেষ হবে একটা টেনশন কাজ করে। সেজন্য 10টা-11টার মধ্যে সবসময় কিন্তু আমার গোসল, তারপর সংসারের কাজকর্ম সব কিছুই কিন্তু হয়ে যায়। তো সেজন্য ভাবলাম সকাল, সকাল রান্নাটাও শেষ করে ফেলি। অনেক সময় দেখা গিয়েছে আমি নাস্তা না খেয়েও কিন্তু সকালের কাজটা করতে অনেক বেশি পছন্দ করি। নাস্তা না খেয়ে দুপুরবেলা রান্না-বাড়া সবকিছু করা শুরু করে দেই। আমার মতো এরকম কে আছেন সংসার পাগল, যে সংসারে কাজকর্ম করা নিয়ে অনেকটাই ব্যস্ত থাকেন, আবার টেনশনে থাকেন সারাদিন যে কখন কাজ শেষ হবে। আমি কাজ না শেষ করে কিন্তু নাস্তাও খেতে চাই না অনেক সময়। যখন দেখি বেশি ক্ষুধা লেগে গিয়েছে তখন নাস্তা খেতে যাই। সব কাজ গুছিয়ে তারপর বসি যেন চুলায় কোনো কিছু নষ্ট না হয়। যেমন ভাত বসিয়ে যাই বা চিকেন একটু বসিয়ে যাই, কষিয়ে তারপর চুলাটাকে ডিম করে রেখে যাই। এরকম অবস্থায় আরকি আমি একটু রেস্টে থাকি। তাও 10 মিনিট 5 মিনিটের জন্য আরকি। তো যাই হোক, মীরা যেহেতু রোস্ট আর পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে। আর বাচ্চাদের জন্মদিনে আমি সবসময় জিজ্ঞেস করি, "তোমরা কোন খাবারটা খেতে লাইক করো?" বাচ্চারা যেটা বলে সেটাই আমি রান্না করি ওদের পছন্দ মতো। তো মীরাকে গতকালকে আমি জিজ্ঞেস করেছিলাম, ও যেহেতু ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে আগেই জিজ্ঞেস করে রেখেছি যে, "তুমি কোন খাবারটা খেতে চাচ্ছ?" পরে ও আমাকে বলল যে চিকেন রোস্ট করবা, পোলাও করবা। তো তার সাথে আমি আরও অনেক আইটেমই করে ফেলেছি। সেগুলো একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো ১ম এ আমি চিকেন রোস্টটা রান্না করে নিচ্ছি, তারপর অন্যান্য আইটেমগুলো রান্না করব। আমার একমাত্র মেয়ের জন্মদিন বলে কথা, তার জন্মদিনে যদি রান্না-বাড়া না করি তাহলে কি হয়? চেয়েছিলাম বড় করে একটা পার্টি করব, তো সময়ের জন্য করতে পারিনি। আর মীরা যেহেতু এক্সাম সেজন্য চাচ্ছি না ঝামেলা করতে। তারপরও আমি অনেক কিছুই রান্না করছি আমাদের জন্য। আমার কাছে মনে হচ্ছে এগুলোই আমাদের 2-3 দিন চলে যাবে। তো চিকেন রোস্টটা তো আমি সবসময় রান্না করি, কিভাবে আপনাদের সাথে শেয়ার করি তারপরে একটু বলে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন এগুলো একটু ব্লেন্ড করে নিয়েছি। তার সাথে সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদামটা অবশ্য চীনা বাদাম, কাজু বাদাম এগুলো আমি একটু ভেজে তারপর কিন্তু সবসময় ব্লেন্ড করে দেই। ভেজে ব্লেন্ড করে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে চিকেন রোস্ট থেকে, আর খেতেও ভালো লাগে। আর চিকেন রোস্টটা 2-3 দিন জাল করে খেলে আরও বেশি ভালো লাগে, ফ্লেভার আরও বেশি ছড়িয়ে যায়। তো এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো সস দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি, অল্প পরিমাণে গরম মশলা দিয়েছি। সব কিছুর মশলাই কিন্তু অল্প, অল্প করে এখানে আমি দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। চিকেন রোস্টের মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে মজা হবে। আমি সরিষার তেল দিয়ে চিকেন রোস্টটা রান্না করছি যেহেতু আপনাদের ভাইয়া খাবে সেজন্য। আর এখানে আমি পোলাওয়ের চাল নামিয়ে নিচ্ছি। চালটাকে আমি একটু ভালোভাবে ধুয়ে তারপর স্ট্রেনারে সেঁকে রেখে দেব। আর আমার আশেপাশে দেখতে পাচ্ছেন কত থালাবাটি জমে আছে, এগুলো সব কিছু ওয়াশ করতে হবে। তো সেজন্য কিন্তু আমি অনেক আগে থেকে রান্নাবাড়া শুরু করে দিয়েছি যেন দুপুর গড়িয়ে না আসে। দুপুরের আগেই কিন্তু আমাকে রান্নাবাড়া শেষ করে নিতে হবে।
তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো দিয়ে জাস্ট একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। আর এই চিকেনের মধ্যে আমি কোনো পানি এড করব না। এখান থেকে অনেক পানি উঠে আসবে। তার মধ্যে চুলাটাকে ডিম-আঁচ করে আস্তে আস্তে করে 10 থেকে 20 মিনিটের মতো আমি এটাকে শুধু কষিয়ে নিব। এটা কষানোর মধ্যেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর এই যে লক্ষ্য করলে বুঝতে পারবেন চিকেনের মধ্যে কিন্তু অলরেডি পানি উঠে এসেছে। আর এই যে চিকেন রোস্টটা কিন্তু অলরেডি কষানো হয়ে যাচ্ছে। এটা ভালোভাবে কষিয়ে তারপর চুলাটাকে একদম ডিম-আঁচ করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। অন্য চুলায় আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। এখানে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা। এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ। আমি সবসময় সিম্পলের মধ্যে পোলাওটা রান্না করি, তাতে এটার মধ্যে রিয়েল একটা ফ্লেভার থাকে আর খেতেও ভালো লাগে। তার মধ্যে অল্প পরিমাণে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়েছি, তেমন বেশি ভাজবো না। তার মধ্যে আমি পোলাওর চালগুলো দিয়ে দিয়েছি। দিয়ে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আর পোলাও চালটা আমার যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখন অ্যাড করে দিব পানি। পোলাওর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ফুটন্ত গরম পানি। আজকে আর আমি দুধ অ্যাড করিনি, দুধ ছাড়াই কিন্তু পোলাওটা রান্না করে নিচ্ছি। যেহেতু আপনাদের ভাইও কিছুটা পরিমাণে খাবে, সেজন্য দুধের পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি। চিকেন রোস্টে যেহেতু আমি দুধটা ইউজ করেছি, সেজন্য পোলাওর মধ্যে আর দিইনি। আর এখানে আমি কিছু রূপচাঁদা মাছ নামিয়ে নিয়েছি। রূপচাঁদা ফ্রাই করব, সাথে কিছু বেগুন ফ্রাই করব। তো সেজন্য ভাবলাম রূপচাঁদা মাছগুলো একটু কেটে নেই। কোটা ছাড়াই মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেদিন আপনাদের ভাইয়া অনেকগুলো রূপচাঁদা মাছ নিয়ে এসেছিল, সেগুলো খেয়ে এখনও শেষ করতে পারিনি। তো ভাবলাম আজকে রূপচাঁদা মাছটা ভেজে নেই। তবে এখানে আমি 4টা মাছ নিয়েছি, 2টা মাছ আমি ভাজবো আর 2টা মাছ রেখে দেব। যেহেতু বাচ্চাদের জন্য চিকেন অন্যান্য আইটেম করেছি, আবার চিকেন কাবাবও করব। তো সেজন্য মাছটা তো বাচ্চারা খেতে চাবে না, আমি আর আপনাদের ভাইয়া হয়তো খেয়ে নিব। আর এখানে একটা বেগুন ভেজে নিচ্ছি। আর সম্পূর্ণ মাছ আর বেগুন আমি সরিষার তেলেই ভেজে নেব। শীতের মধ্যে আমার কাছে বেগুন ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। একটু বেশি পরিমাণে আমি বেগুন ভেজে তারপর রেখে দেই। আর বেগুনটা যখনই আমি কাটি, মনে হচ্ছে আমি যখনই ভিডিও করি তখনই বেগুনগুলো নষ্ট হয়। বেগুনটা যে সাইডে একটু নষ্ট ছিল সেই সাইডে আমি কেটে ফেলে দিয়েছি। আগে অনেকবার আমি ভিডিও করেছি বেগুন কিভাবে কাটতেছি, কিভাবে ভাজতেছি, তখনই দেখি বেগুনগুলো নষ্ট। আর এমনিতেই কিন্তু আমি যখন ভিডিও ছাড়া বেগুন কাটি কখনোই আমি নষ্ট বেগুন পাইনি। ভিডিও করার মধ্যে কিন্তু অনেকগুলো আমি নষ্ট বেগুন পেয়েছি। তো যাই হোক, বেগুন আর মাছের মধ্যে আমি স্বাদমতো মশলা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে আমার পোলাওটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে, একদম ঝরঝরে পোলাও হয়ে গিয়েছে। তো এই পোলাওটাকে আমি রাইস কুকারে নিয়ে তারপর কিন্তু গরম রাখার জন্য রাইস কুকারে রেখে দেব, ঢাকনি দিয়ে ঢেকে। একটু লাইটটা অন করে রাখবো যেন কুকারটায় গরম থাকে রাইসগুলা। আর এখানে আমি মাছগুলো এখন ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানে আমি একটু সরিষার তেল দিয়ে মাছগুলোকে একটু ভেজে নেব। তো চুলাটাকে মিডিয়াম আঁচ করে আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নিয়েছি। আর অলরেডি কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। ঠিক সেম ফ্রাই প্যানেই কিন্তু আমি বেগুনগুলোকেও ভেজে নেব সরিষার তেল দিয়ে। চেয়েছিলাম আজকে ইলিশ মাছ ফ্রাই করব, তো ইলিশ মাছটা যেহেতু আপনাদের ভাইয়া খাবে না, সেজন্য রূপচাঁদা মাছ ভেজে নিচ্ছি। ফ্রিজে কিন্তু ইলিশ মাছ ছিল, ইলিশ মাছের সাথে কিন্তু বেগুনটা বেশ যায়। ছোটোবেলায় আমি দেখেছি আমার আব্বু যখন বাজার করতো ইলিশ মাছের সাথে বেগুন নিয়ে আসতো, নয়তো বা কাঁচকলা নিয়ে আসতো। যখন মূলা কিনে নিয়ে আসতো তার সাথে ছোট ট্যাংরা মাছ নিয়ে আসতো। এভাবে কিন্তু মিলিয়ে মিলিয়ে আমার আব্বু সব সময় বাজার করতো। সেই থেকে আমি ছোটোবেলা থেকেই বাজার করা শিখেছি, কিভাবে বাজার করতে হয়। তো সেই কথাগুলো কিন্তু অনেকবার মনে পড়ে যায়। অনেক কাজকর্মর ক্ষেত্রে কিন্তু আমার আব্বুর কথা ভীষণ মনে পড়ে। আমার আব্বু কিন্তু অনেক রুচিশীল ছিলেন, যেটা তার মনে আসতো, যেটা খেতে ইচ্ছে করতো সেটাই সে কিনে নিয়ে আসতো। আমরা যখন ছোট ছিলাম তখনকার কথা বলছিলাম। তো যাই হোক, এখানে আমি কিছু কাবাব ভেজে নিচ্ছি। কাবাবটার মধ্যেও কিন্তু অল্প পরিমাণে তেল দিয়ে আমি ভেজে নেব, যেহেতু আপনাদের ভাইয়া খাবে সেই জন্য তেল ছাড়া করার চেষ্টা করছিলাম। তো অল্প পরিমাণে সরিষার তেলে কিন্তু আমি এটা করে নিয়েছি। আর কাবাবটা কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, তো আমি ডুবো তেলে আর ভাজিনি, আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে তারপর ভেজে নিয়েছি। আর বাচ্চাদেরকে ডাকছিলাম তোমরা একটু ডাইনিংটা গুছিয়ে দাও। আমি যেহেতু রান্না বাড়া করেছি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, এখন সবাই মিলে বসে দুপুরের খাবারটা খেয়ে নেবে। তো সবাই মিলে আমরা এখন ডাইনিংটাকে গুছিয়ে নিচ্ছি আর সবাই একই সাথে খাওয়ার চেষ্টা করব। তার সাথে আমি একটা সবজি রান্না করেছি, মিক্স সবজি, শীতের সবজি আর কি। আর রাইস কুকারে ভাত দিয়েছি, বলেছিলাম পোলাওটা দিব, পোলাও আর দিইনি। আমি রান্না করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া বলছে পোলাও খাবে না, সে সাদা ভাত খাবে, সেজন্য রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি বাচ্চাদের জন্য খাবারটা এখন রেডি করে দিচ্ছি। তো বাচ্চাদেরকে বলছিলাম যে সবাইকে আমি প্লেট এনে দিচ্ছি আর সবাই তোমরা নিয়ে নিয়ে খেয়ে নেবে। আর বাচ্চারা যখন খাবার নিচ্ছিল তখন বলল যে আমরা বুফে চলে এসেছি।
টেবিল থেকে সবাই নিয়ে নিয়ে খাবার নিচ্ছিল আর সবার মন মতো যার যেটা ইচ্ছে সেটাই নেবে। আমি এই কাজটাই সবসময় করি, রান্নাবাড়া একটু বেশি পরিমাণে করে ডাইনিংয়ের উপরে রেখে দেই আর বাচ্চারা যখন তখন ঘুম থেকে উঠে ওদের মন মতো নিয়ে খায়, আমাকে আর বেড়ে দিতে হয় না। মাশাল্লাহ ওদের মন মতো কিন্তু ওরা নিয়ে এখন খাবারটা খেয়ে নিচ্ছে। তো সবার লাস্টে আমি আর আপনাদের ভাইয়া বসে খেয়ে নিব। তো প্রথমে বাচ্চাদেরকে বললাম ওরা খেয়ে নেওয়ার জন্য। আপনাদের ভাইয়া বলতেছে ভাত খাবে, যে আমি পোলাও খাবো না, আমি ভাত খাবো। তো বেগুন ভাজা, মাছ, সবজি আছে সেটা দিয়ে আপনাদের ভাইয়া খেয়ে নিবে আর চিকেন রোস্ট তো আছেই। তো কাবাবটাও খেতে পারবে, যেহেতু আমি অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নিয়েছি। কাবাবটাও খেতে অনেক বেশি ভালো লাগছিল। আমি বেশি পরিমাণে কাবাব তৈরি করে ফ্রিজে রেখে দিই। তো যখন তখন যেকোনো অনুষ্ঠানে বা গেস্ট হঠাৎ করে চলে আসে তখন কিন্তু ভেজে দেওয়া যেতে পারে। তো আজকেও কিন্তু আমার কাবাব তৈরি করতে হয়নি। আগে যেহেতু আমি তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই এখন আমরা খেয়ে নিচ্ছি। তো এই যে সবার লাস্টে এখন আমি খাবারটা খেয়ে নিচ্ছি। সবাই মিলে একই ডাইনিংয়ে বসে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আর আজকে যেহেতু মীরার জন্মদিন ছিল, সবাই কিন্তু মীরাকে উইশ করছে, ওর ফ্রেন্ডরা, আমরা সবাই মেসেঞ্জারে কিছুক্ষণ পর পরই ওর ফ্রেন্ডরা উইশ করছিল। ছোটোবেলার পিক দিয়ে ওর অনেক ছোটোবেলার ছবি কিন্তু ওর ফ্রেন্ডদের কাছে আছে। তো যাই হোক, বাচ্চাদের এই দিনগুলো একটু স্মৃতি হিসেবে ধরে রাখার চেষ্টা করছিলাম। তো বাচ্চারাও কিন্তু অনেক হ্যাপি থাকে, অল্পতেই কিন্তু বাচ্চারা খুশি হয়ে যায়। সবার লাস্টে আমি আর আপনাদের ভাইয়া খাবারটা খেয়ে নিয়েছি। পরে খালা চলে এসেছে, খালাকে দিয়ে সব কিছু একটু ক্লিন করে নিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে প্লেট বাটি সুন্দরভাবে ধুয়ে দিয়ে গিয়েছে, সেগুলো একটু গুছিয়ে রাখছিল। আর যেহেতু মেয়ের জন্মদিন, অবশ্যই কিন্তু মেয়েকে নিয়ে একটু বাহিরে যেতেই হবে, তা না হলে তো মেয়ের আবার মন খারাপ হয়ে যাবে। ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম, তো বললাম চলো আমরা সবাই মিলে একটু বাহির থেকে ঘুরে আসি। তা আমি এখন রেডি হচ্ছি আর সালমান আর মীরা গিয়েছে যমুনা মার্কেটে। মীরাকে যেহেতু মার্কেটে নিয়ে যাওয়া হয়নি, তো সালমান কিছু গিফট করবে ওকে, সেই জন্য ওকে মার্কেটে নিয়ে গিয়েছে। অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার দিয়েছে মীরা, সেটা এখনও আসেনি, বলেছে সেটা আসলে ও পরবে সেটা। তো আজকে অনেক সময় ধরে আমরা ওয়েট করছিলাম, উনি বলেছিল রাত 8টা-10টার মধ্যে দিয়ে যাবে, কিন্তু এখন সময় রাত 8টা বেজে গিয়েছে। আমরা অপেক্ষা করতে করতে অনেকটাই টাইম লস হয়ে গিয়েছে, এখনও কিন্তু সেই ড্রেসটা আসেনি। তো মীরা আবার যমুনায় গিয়েছে যে আমি নতুন ড্রেস পরে তারপর ছবি তুলবো, তা না হলে আমি নতুন ড্রেস ছাড়া ছবি তুলবই না। তো কি আর করা, সালমান ওকে নিয়ে যমুনা মার্কেটে গিয়েছে আর এদিকে আমি রেডি হয়ে বসে আছি। আমি আর আপনাদের ভাইয়া আর সালমান আর শালীন এখন এই যে বেলুনগুলো সুন্দরভাবে কিন্তু ফুলিয়ে নিচ্ছে। ওরা যমুনা মার্কেটে গিয়েছিল, বাট সেখান থেকে কিন্তু ড্রেস পায়নি মন মতো, পরে চলে এসেছে বাসায়। তো বাসায় যে ড্রেস ছিল সেটাই কিন্তু সে পরে নিয়েছে। এখন তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। এখন নাকি বাচ্চারা এত লম্বা লম্বা বোরকার মতো ড্রেস পরে, সেটা পরেই নাকি বাচ্চারা অনেক কমফোর্টেবল ফিল করে। তো নতুন করে শুনতে পেলাম যে বড় বড় ড্রেস নাকি ওদের কাছে এখন খুবই ভালো লাগে। মেয়েরা অনলাইন থেকে এরকম একটা ড্রেস অর্ডার করেছিল, বাট সেটা এখনও আসেনি। তো আমরা এখন রওনা হয়ে গিয়েছি, কোথায় যাব জানি না, আজকে যানজট আছে কিনা। আপনাদের ভাইয়া অনেক সময় ধরে রেডি হয়ে বসেছিল। তো মীরা সালমান যেহেতু যমুনায় গিয়েছে, আসতেও তো একটু টাইম লাগে, তার আর ধৈর্য সহ্য কোনো কিছুই সহ্য হচ্ছিল না, যে আমি আর ওয়েট করতে পারবো না। সে পোশাক আশাক খুলে তারপর বাসায় বসেছিল, বসে বসে মুভি দেখছে। তো আমাকে বললো যে তুমি ওদেরকে নিয়ে বাহির থেকে ঘুরে আসো, আমি আর যাব না। তো আপনাদের ভাইয়া আজকে আর আসেনি, আমি ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে এসেছি গুলশানে। তো বাচ্চাদের পছন্দ এই রেস্টুরেন্টটা, তো বললাম চলো তোমাদের আজকে যেই জায়গায় পছন্দ হবে সেই জায়গায় নিয়ে যাব। তো ওদের পছন্দ মতোই কিন্তু আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। অনেক সময় ধরে সালমান মীরাকে পিক তুলে দিচ্ছিল, আমাদেরকে পিক তুলে দিচ্ছিল, আর অনেক সুন্দর সুন্দর পিক তুলেছি আমরা সবাই মিলে। অনেক টাইম চলে গিয়েছে, এখন প্রায় সময় রাত 9:30 বেজে গিয়েছে। আর রেস্টুরেন্টে বসার পর ওনারা বলছিল যে এখানে টাইম শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 30-40 মিনিটের মতো টাইম আছে, আপনারা যা কিছু ইচ্ছে এখান থেকে অর্ডার করতে পারেন। তো 30 মিনিট টাইমে আমরা আর কি অর্ডার করব, বললাম তোমরা ভালোভাবে ছবি তুলে নাও, তারপরে দেখি আমরা পছন্দ মতো কী অর্ডার করতে পারি। তো বাচ্চারাও কিন্তু একটু টায়ার্ড লাগছিল, যেহেতু সারাদিন বাচ্চারা বাসায় বসেছিল, একটু ঘোরাফেরা করেছে, টায়ার্ড হয়ে গিয়েছে, যমুনায় গিয়েছিল। আমিও একটু টায়ার্ড ফিল করছি, সকাল থেকে আমি রান্না বাড়া সংসারের কাজকর্ম সব কিছু গুছিয়ে এখন প্রায় রাত 9টা বেজে গিয়েছে। এখানে অ্যাকোয়ারিয়ামটা খুবই সুন্দর, ভালো লাগছিল বসে থেকে। অনেক সময় ধরে এখানে বসেছিলাম, আর খুব সুন্দর একটা ভিউ কিন্তু এই রেস্টুরেন্টের। আমরা ঘুরে ফিরে এদিক সেদিক সুন্দর সুন্দর পিক তুলছিলাম। সালমান দেখিয়ে দিচ্ছিল মীরাকে কিভাবে ছবি তুলবে, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ছবিগুলো তুলে নিয়েছি। তো সবার লাস্টে যে আমরা এখন কেক কাটবো, কেক কাটার পালা। আমরা কিন্তু এখন বসে আছি খাবার অর্ডার করে, এখনও আমাদের খাবার আসেনি। যখন খাবার আসবে বাচ্চারা খাবে আর কেকটা কাটবো। আমরা নিজেরাই কিন্তু আজকে মীরার জন্মদিনের অনুষ্ঠানটা পালন করছি।
তো সবাই মীরার জন্য দোয়া করবেন। দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। তো মীরা বলছিল আমিও বড় হয়ে গিয়েছি, এখন আর আমি আগের মতো ছোট নেই। তবে বাচ্চারা কিন্তু বাবা মার কাছে কখনোই বড় হয় না, ওদেরকে আমি সবসময় বাচ্চাই বলি, আর আমার কাছে মনে হয় সবসময় ওদেরকে আমি বাচ্চাই বলবো। তো আমাদের পরিবারের সবাই কিন্তু এখনও আমাদেরকে বাবুর আব্বু, বাবুর আম্মু এগুলো বলেই কিন্তু ডাকে। বাট আমরা মনে করি বাচ্চারা বড় হচ্ছে, কিন্তু মন থেকে দেখি যে বাচ্চারা এখনও ছোট আছে, বড় হয়নি। ওদের কথাবার্তা, আচরণ, চলাফেরা সব কিছুই কিন্তু বাচ্চাদের মতো। বাচ্চারা কিন্তু এখনও বড় হয়নি। দেখতে হয়তো বড় দেখা যাচ্ছে, বাট তারা মনের দিক দিয়ে কিন্তু আমাদের অনেকটাই ছোট। আর বাবা মার কাছে কিন্তু সন্তানরা কখনোই বড় হয় না, তারা ছোট বাবুই থাকে। আর বাচ্চাদের পছন্দ মতো বললাম তোমরা কি খাবে। মীরা বলছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে। সালমান গিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করার জন্য, পরে ও পিৎজা নিয়ে এসেছে ডোমিনোস। তো ডোমিনোস পিৎজাটা কিন্তু ওরা খেতে ভীষণ পছন্দ করে। তো বাচ্চাদের পছন্দ মতো ভাবলাম তোমাদের যেটা ইচ্ছে সেটাই খেয়ে নাও। তো ওরা কিন্তু এটাই নিয়ে এসেছে। তো আমরা কেক কাটবো এখন। কেক কাটার আগে ওরা পিৎজাটা একটু খুলে দেখাচ্ছে। পিৎজাটা খুবই সুন্দর ছিল। আর অনেক দিন হয়েছে বাসায় পিৎজা তৈরি করা হয়নি। আর বাসায় কিন্তু পিৎজা মাঝে মাঝে আমি তৈরি করি, খেতে ভালোই লাগে। এখন সময় কিন্তু রাত 10:30 বেজে গিয়েছে, অনেকটাই কিন্তু লেট হয়ে গিয়েছে আমাদের। আমরা এখন আসছি গুলশান 2-এ। তো এখান থেকে আমাদের বাসায় যেতে যেতে প্রায় 11টা-12টা বেজে যাবে। তো যদি যে আমি না পড়ি আর কি, যদি যে আমি পড়ি তাহলে তো আরও বেশি লেট হয়ে যাবে। আর আমাদের এরিয়ার গেট কিন্তু বন্ধ হয়ে যায় 11টার পরেই, মানে 12টার পরপরই সব কিছু বন্ধ থাকে, যেতেই দেয় না ভিতরে। তো অনেক কথা বলার পর কিন্তু গেট খুলে দেয়, যে আমরা অনেক দূর থেকে আসছি। আর একটা গেট আছে, সেটা সবসময় খোলা থাকে দিনরাত 24 ঘন্টা, 300 ফিট দিয়ে সেটা যেতে হয়। তো সেটা তো অনেক দূরে হয়ে যায়। আমরা চাচ্ছি যে 100 ফিট দিয়ে ঢোকার জন্য, কিন্তু 100 ফিট দিয়ে আমরা বাসায় যেতে পারবো না। 12টার পরে কিন্তু সেখানে গেট বন্ধ হয়ে যায়। তো এখান থেকে ভাবলাম নতুন বাজার হয়ে যাব, দেখি যেতে পারি কিনা। তো যাই হোক, আমাদের কেক কাটা হয়ে গিয়েছে, সবাই মিলে কেক খেয়ে নিলাম। কেকটা অনেক বেশি মজা ছিল। মীরার পছন্দের কেক ছিল চকলেট কেক, সেজন্য ওর জন্য চকলেট কেকটাই আমরা নিয়েছি। আর ও কিন্তু কেকটা দেখেনি, এখানে আনার পরে কিন্তু তারপর সে কেকটা দেখতে পেয়েছে। আর এখন বাচ্চারা পিৎজা খেয়ে নেবে, খাওয়ার পর তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। আর নিচে আমরা অনেক ছবি তুলেছি আজকে বাচ্চাদের মন মতো। আর একটু পরপর শুধু পিক তুলছিল। আর রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর এতটাই ঠান্ডা আজকে কি বলবো। বাচ্চারা সোয়েটার নিয়ে আসেনি, আমি বললাম এখন কি করবে, শালীন তো বলছে ওর অনেক বেশি ঠান্ডা লাগছিল। তো যাই হোক, আজকের বার্থডে ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।